আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চরম অনিশ্চয়তা, দেশ জুড়ে গৃহযুদ্ধের আশঙ্কা, হঠাৎ কেউ নেই নেতানিয়াহুর পাশে। ন্যাটো থেকে সরছে ট্রাম্প, পুতিনের একার দখলে গোটা ইউরোপ। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 15, লেবানিজ প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি। ফের ম্যাজিক দেখালো চীন, আলোর মুখ দেখল যাত্রীবাহী বিশেষ বিমান, গতি ঘন্টায় 5000 কিলোমিটার। সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম, উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের ঘোষণা। মৌলভীবাজার সীমান্তে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল উগ্রপন্থী ভারতীয়রা। প্রতিবেশী মেক্সিকোর কাছে চরম অপমানিত হল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছেন। 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে এতটা চাপ পেয়ে তাকে কখনো পড়তে দেখা যায়নি। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। জোট সরকারের ভাঙন, সামরিক নেতৃত্বের সমর্থন হারানো এবং অভ্যন্তরীণ বাহ্যিক চাপ মিলিয়ে তার প্রধানমন্ত্রীত্বের পথ আরো সংকীর্ণ হয়ে পড়েছে। টলমলে গদি যে কোনো সময় হতে পারে হাত ছাড়া। ইহুদিবাদী এই শাসক যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, তখন ভেবেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করবেন, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে 42 দিনের জন্য একটি শান্তি চুক্তিতে যেতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। দুই পক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ইতোমধ্যে কার্যকর করা শুরু হয়েছে। চুক্তির মেয়াদ শেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর উদ্দেশ্যে আবার আলোচনায় বসবে দুই পক্ষ। যদিও এই সিদ্ধান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ নেতারা ক্ষুব্ধ। সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি এবং গোয়েন্দা বিভাগের প্রধান আরহান হালিফা দুজনেই ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এতে সামরিক নেতৃত্বের উপর নেতানিয়াহুর আস্থা আরো দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারও ভাঙনের মুখে। উগ্র ডানপন্থী দল ওজমা ইয়াদিহদের প্রধান এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির জোট সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিকে এক প্রকার পরাজয় হিসেবে দেখছেন এবং বাকি উগ্রপন্থী আইন প্রণেতাদেরও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আরো কয়েকজন মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর ফলে নেতানিয়াহুর জোট সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে এবং আগাম জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে পারে ইসরায়েল। পরিস্থিতি এতটাই নাজুক যে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের প্রধান জেনারেল আইজ্যাক বারাক দেশজুড়ে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিও নেতানিয়াহুর জন্য চাপ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য নীতি অনুযায়ী ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্ক উন্নত করতে এবং ইরানকে দমাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছে। তবে ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, এটা আমাদের যুদ্ধ নয়, তাদের যুদ্ধ। ন্যাটো থেকে সরছে ট্রাম্প, পুতিনের একার দখলে গোটা ইউরোপ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো নিয়ে আবারও তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোতে ব্যয় করা উচিত কিনা তা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্যদের সুরক্ষা দিলেও ন্যাটো সেই ধরনের প্রতিদান দিচ্ছে না। সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে জিডিপির 2% থেকে বাড়িয়ে 5% পর্যন্ত ব্যয় করার আহ্বান জানায়। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের বার্ষিক ব্যয়ের 15.8% অর্থায়ন করে, যা প্রায় $3.5 বিলিয়ন। এ কারণে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্পকে স্মার্ট নেতা হিসেবে অভিহিত করেছেন পুতিন এবং জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত তিনি। পুতিন আরো বলেন, ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকতেন তবে 2022 সালে ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারত। এই পরিস্থিতি ন্যাটো জোটের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্পের নীতিগুলো ন্যাটোতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
রোববার দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়ি ঘরে ফিরে আসা বাসিন্দাদের উপর গুলি চালানোর পর এই হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট আউন বলেন, লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আমি এই ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব যাতে লেবাননের জনগণের অধিকার নিশ্চিত হয়। সম্প্রতি দক্ষিণ লেবাননে 60 দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়েছে। এরপরই সীমান্ত বরাবর নিজ শহর এবং গ্রামে ফিরে আসা লোকজনের উপর গুলি চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 জন নিহত এবং 83 জন আহত হন। শনিবারের এই ঘটনায় সবাইকে শান্ত থাকতে এবং সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, দক্ষিণ লেবাননের জনগণের সঙ্গে আমরা ন্যায়সঙ্গত বিজয় উদযাপন করেছি। লেবাননের সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ইসরায়েলের এই শান্তি প্রক্রিয়া লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং অস্ত্রবিরতির চুক্তি পর্যবেক্ষণকারী দেশগুলোকে অবশ্যই ইসরায়েলি বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে। নতুন প্রজন্মের একটি সুপারসনিক যাত্রীবাহী বিমানের প্রোটোটাইপ উন্মোচন করেছে মহাকাশ বিষয়ক চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি ম্যাক 4 গতিতে চলতে সক্ষম, যা ঐতিহাসিক কনকর্ডের চেয়ে দ্বিগুণ। এই প্রোটোটাইপটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে গত সপ্তাহে উন্মোচন করেছে সিচুয়ান লিংকিং তিয়ানজিং টেকনোলজি কোম্পানি। এর নাম দেওয়া হয়েছে চুয়ান তিয়াওহো বা উড়ন্ত বানর। এর উচ্চাভিলাষী প্রকল্পটি চীনের আন্তঃমহাদেশীয় উচ্চ গতির ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়ার মহাপ্রচেষ্টার অংশ। চুয়ান তিয়ানহো এই প্রথম ফ্লাইট 2026 সালে চালু হওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলক ফ্লাইটে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেগুলো হচ্ছে এর অ্যারোডাইনামিক্স, তাপ প্রতিরোধী উপাদান এবং উদ্ভাবনী পাওয়ার সিস্টেম। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী ডেং ফান এই প্রকল্পকে সুপারসনিক বাণিজ্যিক ভ্রমণ ফের জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সুপারসনিক যাত্রীবাহী উড়োজাহাজ উল্লেখযোগ্য অগ্রগতি করছে এবং আরো বেশি দাপটের সঙ্গে ফিরে আসছে। এটি আগামী কয়েক বছরে আরো সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য নিরাপদ উচ্চগতির ফ্লাইট সেবা প্রদানে নতুন সম্ভাবনা হয়ে আসবে। এই প্রযুক্তির ফলে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মাঝামাঝি অঞ্চল বা নিয়ার স্পেসে ভ্রমণে বড় ধরনের সাফল্য অর্জিত হবে। এই অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে 20 থেকে 100 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত। এই অঞ্চলে বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক কম এবং এটি সাধারণ বাণিজ্যিক উড়োজাহাজগুলোর সর্বোচ্চ উচ্চতার চেয়ে অনেক উপরে। তবে কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলোর উচ্চতার চেয়ে অনেক নিচে। সেই অঞ্চলে ফ্লাইট পরিচালনার জন্য চুয়ান্তিয়ানহো ডিজাইন করা হয়েছে। এটি অত্যাধুনিক র্যামাটার ডেটেনশন ইঞ্জিন দিয়ে সজ্জিত, যেখানে রটার কম্প্রেসর, র্যামজেট এবং ডেটোনেশন প্রযুক্তি একত্রিত করা হয়েছে। জিন্দো 400S নামের এই ইঞ্জিনটি অত্যন্ত হালকা, যার ওজন মাত্র 100 কিলোগ্রাম, কিন্তু এটি কমপক্ষে 4000 নিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। এই প্রপালশন সিস্টেমটি বিমানটিকে ম্যাক 4.2 বা ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার গতিতে পৌঁছানোর সক্ষমতা দেবে, যা প্রচলিত জেট বিমানের চেয়ে প্রায় 5 গুণ দ্রুত। 7 মিটার লম্বা এবং 1.5 মেট্রিক টন ওজনের এই প্রোটোটাইপটির ঘর্ষণ কমাতে এবং ফ্লাইট দক্ষতা বাড়াতে একটি সরলীকৃত অ্যারোডাইনামিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। একে বহনকারী বা ক্যারিয়ার রকেটের সাহায্যে 20 কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণের মাধ্যমে এর যাত্রা শুরু হবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করবে। এর বেশিরভাগ ভ্রমণই নোয়ার স্পেসে হবে, যেখানে এটি বাণিজ্যিক এয়ারলাইনারের উচ্চতার চেয়ে অনেক উপরে, তবে স্যাটেলাইটের কক্ষপথের নিচে থাকবে। সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার এনডিটিভির মহাকুম্ভ সংলাপে তিনি এই মন্তব্য করেন। এই সময় তিনি আরো বলেন, প্রয়াগরাজের এই বিশাল ধর্মীয় উৎসব শুধু একটি জাতি বা ধর্মের জন্য নয়, এটি সব ধর্ম, সংস্কৃতি এবং জাতির মিলন মেলা। যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্ম মানবতার ধর্ম। এই অনুসারীদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম এবং এটি সনাতন ধর্ম। মহাকুম্ভ সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে। মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মহাপর্ব আখ্যা দিয়ে বলেন, 14 জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রায় 6 কোটি ভক্ত সঙ্গমে
স্নান করেছে। এই মহাপর্ব ঐক্যের বার্তা দিয়েছে। এখানে কোনো বিভেদ নেই। যারা সনাতন ধর্মের সমালোচনা করতেন তাদের বলি, নিজ চোখে দেখুন, সনাতনের বশ্যতা স্বীকার করুন। সঙ্গম হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল, যা প্রয়াগরাজের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশ বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের আয়োজন করেছে। 13 জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে 10 কোটিরও বেশি ভক্ত ত্রিবেশী সঙ্গমে স্নান করেছেন। যোগী আদিত্যনাথ মহাকুম্ভকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করে বলেন, মহাকুম্ভ কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন। এখানে কোনো ভেদাভেদ নেই। সব জাতি এবং ধর্মের মানুষ একত্রিত হয়ে এই পবিত্র অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে আহাদ আলী নামে এক বাংলাদেশি যুবককে এলো পাতারি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের 10 টেকি এলাও এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী এবং তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার 1083 এর 34 SR 5 গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলো পাতারি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়। কুলাউড়া থানার ওসি মোহাম্মদ গোলাম আফসার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লাশ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আহাদ আলী কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এলঝাও বস্তি এলাকার ইউনুস আলীর ছেলে। প্রতিবেশী মেক্সিকোর কাছে চরম অপমানিত হলো যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের প্রশাসন মার্কিন সামরিক বাহিনীর অভিবাসী বোঝাই বিমান মেক্সিকোতে অবতরণের জন্য অনুমতি চেয়ে প্রতীক্ষিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকান কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানায়। মার্কিন সামরিক বাহিনীর একই ধরনের দুটি ফ্লাইট শুক্রবার গুয়াতেমালায় অবতরণ করতে চেয়েছিল। এই বিমান দুটিকে 80 জন করে অভিবাসী ছিল। তবে মেক্সিকো সরকার অভিবাসী বোঝাই C-17 মডেলের বিমান দুটিকে অবতরণের অনুমতি না দিলে মার্কিন সরকারের পক্ষে অভিবাসীকে ফেরত পাঠানো আর সম্ভব হয়নি। এনবিসির প্রতিবেদনে এই নিয়ে প্রথম সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি দুই দেশের কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের খুবই ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া অভিবাসী ইস্যুতেও তারা একে অপরকে সহযোগিতা করছে। এদিকে কি কারণে মেক্সিকান কর্তৃপক্ষ তাদের ভূমি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন মেক্সিকোতে থাকুন নামে একটি প্রোগ্রাম পুনরায় চালু করার কথা জানিয়েছিল। যতক্ষণ পর্যন্ত অবৈধ অভিবাসীদের বিষয়ে মার্কিন আদালতে চলা মামলাগুলোর নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সেখানে রাখার কথা ছিল। মেক্সিকান প্রেসিডেন্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এই ধরনের উদ্যোগে মেক্সিকো সাড়া দেয়নি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চরম অনিশ্চয়তা, দেশ জুড়ে গৃহযুদ্ধের আশঙ্কা, হঠাৎ কেউ নেই নেতানিয়াহুর পাশে। ন্যাটো থেকে সরছে ট্রাম্প, পুতিনের একার দখলে গোটা ইউরোপ। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত 15, লেবানিজ প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি। ফের ম্যাজিক দেখালো চীন, আলোর মুখ দেখলো যাত্রীবাহী বিশেষ বিমান, গতি ঘন্টায় 5000 কিলোমিটার। সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম, উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের ঘোষণা। মৌলভীবাজার সীমান্তে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল উগ্রপন্থী ভারতীয়রা। প্রতিবেশী মেক্সিকোর কাছে চরম অপমানিত হলো যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।